আজকে আমরা একটা বেশ পুরনো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বই নিয়ে কথা বলবো। অনেকের কাছেই হয়তো এটা পার্সোনাল ফিন্যান্সের প্রথম ধাপ। জর্জ এস ক্ল্যাসনের লেখা দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। হাতে একটা বিস্তারিত পর্যালোচনা আছে আমাদের। আমরা চেষ্টা করব বইটার মূল কথাগুলো কি, কিভাবে সেগুলো বলা হয়েছে, আর এখনকার দিনে মানে এত বছর পরেও এর নীতিগুলো কতটা কাজের সেটা একটু তলিয়ে দেখতে। বইটা কিন্তু মানে টিপিক্যাল ফিন্যান্স বইয়ের মতো নয়। ১৯২৬ সালে বেরিয়েছিল। প্রাচীন ব্যাবিলনের কিছু গল্প, নীতিগল্প বলা যেতে পারে, যার মাধ্যমে টাকা পয়সার জ্ঞান দেওয়া হয়েছে। বেশ অন্যরকম অ্যাপ্রোচ। লেখার ধরনটাও তাই। একটু প্যারাবল বা নীতিগল্পের মতো করে লেখা। ভাষাটা একটু পুরনো দিনের ইংরেজি, ওই বাইবেলের ভাষার মতো আর কি। দাই, দাও এসব শব্দ ব্যবহার করা হয়েছে। গল্প এগিয়েছে আরকাদ, ব্যাবিলনের সবথেকে ধনী লোক, বা বানসির কব্বি যারা পরামর্শ চায়, আলগামিশ যিনি আরকাদের পরামর্শদাতা, এই রকম চরিত্রদের ঘিরে। এই পুরনো ব্যাপারটা কারো কারো কাছে একটু বাধা মনে হতে পারে। ঠিক। তবে এই গল্পের আড়ালে যে মূল দর্শনটা আছে সেটা খুবই সরল কিন্তু শক্তিশালী। মানে টাকা জমানো বা সম্পদ তৈরির জন্য আসলে দরকার আর্থিক শৃঙ্খলা, একটু বুদ্ধি করে পরিকল্পনা করা, আর কিছু অভ্যেস যা চিরকাল একই থাকে। আজকের দিনের মতো স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডের জটিল বিশ্লেষণ কিন্তু এখানে নেই। একদম গোড়ার কথা। একদম গোড়ার কথা। আর তার মধ্যে সবচেয়ে বিখ্যাত যেটা, বইটার একেবারে কেন্দ্রে রয়েছে যে নীতিটা, তোমার আয়ের একটা অংশ তোমার নিজের জন্য রাখো। সহজ কথায় যা আয় হচ্ছে তার অন্তত ১০ ভাগ খরচ করার আগেই সরিয়ে ফেলা সঞ্চয়ের জন্য। শুনতে যত সহজ, করাটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং অনেকের কাছেই। হ্যাঁ, ওটা তো আছেই। আর তার সাথেই আছে আয়ের থেকে কম খরচ করা, মানে নিজের প্রয়োজন আর ইচ্ছের মধ্যেকার পার্থক্যটা বুঝতে পারা, কোনটা দরকারি আর কোনটা নিছকই শখ। একদম। এই দুটো তো হলো ফাউন্ডেশন। কিন্তু বইটা তো এখানে থামেনি। এর পরের জরুরি ধাপটা হলো জমানো টাকাটা শুধু ফেলে না রেখে তাকে কাজে লাগানো। মানে এমনভাবে বিনিয়োগ করা যাতে টাকাটা আরও টাকা আনে, প্যাসিভ ইনকাম যাকে বলে। ঠিক। তবে শুধু বাড়ালেই তো হবে না। নিজের মূলধন মানে আসল টাকাটা, সেটাকে ক্ষতির হাত থেকে বাঁচানোর কথাও বলা হয়েছে। খুব বেশি ঝুঁকি নেওয়া বা না বুঝে ফটকা লগ্নি করা, এগুলো এড়িয়ে চলতে হবে। দরকার হলে যারা বুঝে মানে অভিজ্ঞ, তাদের পরামর্শ নিতে হবে। রক্ষা করাটাও কিন্তু জমানো বা বাড়ানোর মতোই জরুরি। হ্যাঁ, এই সুরক্ষার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আরও কয়েকটা নীতির কথা যদি বলি, ভবিষ্যতের আয়ের ব্যবস্থা করা, এখন যেটাকে আমরা রিটায়ারমেন্ট প্ল্যানিং বলি আর কি। হুম হুম। আর নিজের রোজগারের ক্ষমতা বাড়ানো, নতুন কিছু শেখা, দক্ষতা বাড়ানো, যাতে আয় বাড়ে। আর অবশ্যই খরচের ওপর একটা নিয়ন্ত্রণ রাখা, একটা বাজেট তৈরি করা, আর সঞ্চয়টাকে আগে গুরুত্ব দেওয়া। এগুলো আসলে সবই একটার সাথে আরেকটা যুক্ত। ঠিক বলেছেন। একই শৃঙ্খলার নানা দিক। এর সাথে আরও দুটো পয়েন্ট যোগ করা যায়। এক হলো জ্ঞানী পরামর্শের মূল্য বোঝা। মানে যারা আর্থিকভাবে সফল বা অভিজ্ঞ, তাদের কথা শোনা, তাদের কাছাকাছি থাকা। আচ্ছা। আর দ্বিতীয়টা হলো ঋণ নিয়ে সতর্কতা। যতটা সম্ভব ধার এড়িয়ে চলা। আর যদি ঋণ হয়েই যায়, তবে সেটা শোধ করার একটা পাকা পরিকল্পনা থাকা দরকার। শেষে একটা দারুণ কথা বলা হয়েছে, সুযোগ কিন্তু তাদেরই কাছে আসে যারা তৈরি থাকে। মানে আগে থেকে যদি আর্থিক শৃঙ্খলা আর জ্ঞান থাকে, তাহলেই ভালো সুযোগ এলে সেটা কাজে লাগানো যায়। ভাগ্য তৈরি থাকতে ভালোবাসে আর কি। বাহ! তাহলে যদি বইটার ভালো দিকগুলো দেখি, নীতিগুলো কিন্তু চিরন্তন। ১০০ বছর পরেও সত্যি। ধারণাগুলো খুব সহজ করে বলা, কোনো জটিলতা নেই। আর গল্পের ছলে বলায় মনে থাকে ভালো। অবশ্যই। আর পাঠকদের উৎসাহিতও করে। মনে হয় যে হ্যাঁ, আমিও পারব। তবে হ্যাঁ, কিছু দুর্বল দিকও তো আছে। যেমনটা আপনি বলছিলেন, ওই পুরনো দিনের ভাষাটা অনেকের কাছেই এখন একটু কঠিন লাগতে পারে। হুম। যেহেতু অনেক আগে লেখা, আজকের দিনের অনেক বাস্তবতাই এতে নেই। ধরুন ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, নানা ধরনের আধুনিক বিনিয়োগের রাস্তা, স্টক, বন্ড, এখন তো ক্রিপ্টো এসে গেছে, ক্রেডিট কার্ড, এই সবের উল্লেখ নেই। ফলে আজকের দিনের কিছু জটিল সমস্যার সমাধান হয়তো একটু বেশি সরল মনে হতে পারে। মানে কেউ যদি একদম নির্দিষ্ট করে জানতে চায় স্টকে কি করে বিনিয়োগ করবে, এই বই সেটা শেখাবে না। তা ঠিক। তাহলে কাদের জন্য এই বইটা সবচেয়ে বেশি কাজে আসতে পারে? আমার মনে হয় যারা পার্সোনাল ফিন্যান্সের জগতে একেবারে নতুন, সবে শুরু করছেন,
তাদের জন্য এটা খুব ভালো একটা স্টার্টিং পয়েন্ট হতে পারে। হ্যাঁ, তা হতে পারে। আর যারা ধরুন খুব বেশি তত্ত্বকথা পছন্দ করেন না, গল্পের মাধ্যমে শিখতে ভালোবাসেন, তাদেরও ভালো লাগবে। আর যারা শুধু কৌশল না খুঁজে সম্পদ তৈরির পেছনে একটা দর্শন, একটা মানসিক জোর খুঁজছেন, তাদের জন্য এটা বেশ ইন্সপায়ারিং। একদম। আর আজকের দিনের প্রাসঙ্গিকতা যদি দেখি, তাহলে বলবো এটা হয়তো আপনাকে লেটেস্ট বিনিয়োগ কৌশল শেখাবে না বা ট্যাক্স বাঁচানোর উপায় বাতলে দেবে না। কিন্তু আজকের এই যে ভোগবাদী সমাজ, যেখানে ঋণের ওপর নির্ভরতা বাড়ছে, সেখানে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য যে মানসিকতা আর অভ্যেসগুলো দরকার, যেমন ধরুন নিয়মিত সঞ্চয় করা, একটা বাজেট মেনে চলা, অযথা খরচে লাগাম টানা, দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথা ভাবা, এই ফাউন্ডেশনাল জিনিসগুলো তৈরি করার জন্য এর নীতিগুলো এখনও ভীষণ ভীষণ জরুরি। এটা টেকনিক্যাল জ্ঞানের চেয়েও বেশি মনস্তাত্ত্বিক প্রস্তুতিতে সাহায্য করে আমার মনে হয়। তার মানে মূল কথাটা দাঁড়াচ্ছে যে দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন খুব সহজ কিন্তু খুব দরকারি কিছু আর্থিক নীতির কথা বলে, যেগুলো গল্পের আকারে পরিবেশিত হওয়ায় মনে গেঁথে যায় আর দীর্ঘ সময় ধরে প্রভাব ফেলে। একদম। শেষ করার আগে একটা প্রশ্ন শুধু মাথায় আসছে। ভাবুন, প্রায় ১০০ বছরের পুরনো একটা বই, আজকের অর্থনীতির এত জটিলতা, এত নতুন দিক তার কিছুই এতে নেই। অথচ এর সবচেয়ে সরল, সবচেয়ে গোড়ার নীতিটা, তোমার আয়ের একটা অংশ তোমার নিজের, এটা আজকের এই দ্রুত বদলাতে থাকা অনিশ্চিত সময় দাঁড়িয়ে কতটা শক্তিশালী। এই এত পুরনো জ্ঞান কি সত্যিই আমাদের আজকের দিনের আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলা করে স্বাধীনতা পেতে সাহায্য করতে পারে, নাকি এটা শুধুই অতীতের একটা সুন্দর গল্প? পুরনো ভিতের উপর নতুন দিনের ইমারত কি আদৌ গড়া যায়? এটা বোধহয় সবারই একটু ভেবে দেখার বিষয়।